স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে জেনজির বিক্ষোভে সহিংসতায় 16 জন নিহত হয়েছে। সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টের ভবনে ঢুকে পড়ায় দেশটির রাজধানী জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। গাজায় জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি স্বাধীনতা জেনজিদের প্রতিবাদে উত্তাল প্রতিবেশী দেশ নেপাল। কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে এমন সোচ্চার প্রতিবাদ তাদের। এমনকি সোমবার জেনজি বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টপকে নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়ে। এতে জেনজিদের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়, বাধে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর কাঁদানো গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। এতে ঘটে হতাহতের ঘটনা। এমন আবহে রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করে কেপি শর্মা ওলির প্রশাসন, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। নেপালে গেল 4 সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এর প্রতিবাদে গর্জে ওঠে যুব সমাজ। সরকার এটিকে নিয়ম সংক্রান্ত বিষয় বললেও আন্দোলনকারীদের দাবি এটি সরাসরি জনগণের কণ্ঠরোধ করার শামিল। আসমাতুলি, নিউজ 24। গাজায় জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েল। সেই সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে একতরফা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেল আভিভ। এর মধ্যে 24 ঘণ্টায় গাজা উপত্যকায় প্রাণহানি হয়েছে আরও 87 ফিলিস্তিনির। এবার হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল তার দেয়া শর্ত মেনে নিয়েছে এবং হামাসকেও গাজায় জিম্মিদের মুক্তি দিতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে তাদের, আর এটাই শেষ হুঁশিয়ারি। এদিকে যুদ্ধের অবসানে নিজেদের শর্ত পরিষ্কার করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, হামাস গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি দিয়ে অস্ত্র সমর্পণ করলেই কেবল এই সংঘাতের অবসান হতে পারে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আন্তর্জাতিক চাপকে ভুল বলে অভিহিত করেছে নেতানিয়াহু প্রশাসন। এর প্রতিক্রিয়ায় একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তেল আভিভ। এরই মধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। 24 ঘণ্টায় হতাহত হয়েছেন আরও প্রায় 500 ফিলিস্তিনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত সেখানে মোট প্রাণহানি হয়েছে 64,400 শতাধিক। আহত হয়েছেন 1,62,000-এর বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশু সহ অন্তত 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইউরোপকে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনের রাজধানীর সরকারি ভবন সহ বহু স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই প্রথমবার কিয়েভের প্রধান সরকারি ভবনে হামলা চালানো হলো, যার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি লেখেন, বিশ্ব চাইলে ক্রেমলিনের অপরাধীদের হত্যা বন্ধে বাধ্য করতে পারে, প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছার। ইউক্রেনে রাতভর হামলা ও হতাহতের কারণে রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞার একটি নতুন ধাপ বাস্তবায়নের প্রস্তুতির কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি এই হামলাকে ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। রাশিয়ার উপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইউক্রেনের রাতভর চালানো হামলা ইচ্ছাকৃত অপরাধ। ট্রাম্প আরো উল্লেখ করেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা হবে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর পদক্ষেপের একটি।
ইউক্রেনীয় সেনাদের দাবি, রাশিয়া এবার এক অভিযানে রেকর্ড 818টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা এই যাবৎকালে সবচেয়ে বড় হামলা। এমন পরিস্থিতিতে নতুন করে 4 ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে রাশিয়ার কাছে। রাতভর ভয়াবহ হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন কিয়েভ এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। চন্দ্রা, নিউজ 24। জাতীয় পরিষদে সোমবারের অনাস্থা ভোটকে সামনে রেখে ফ্রান্সে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। দেশটিতে আরও বেড়েছে রাজনৈতিক অস্থিরতা। 8 সেপ্টেম্বর অনাস্থা ভোটের পর প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর নেতৃত্বাধীন সরকার পতনের শঙ্কা তৈরি হয়েছে। বিরোধী দলগুলো জানিয়েছে 2026 সালের বাজেট সংকোচনের পরিকল্পনার কারণে তারা বাইরুর বিরুদ্ধে ভোট দেবে। তবে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্রান্স এখন অস্থিতিশীল সময়ের মুখে। ঋণের হার জিডিপির 113% ছাড়িয়েছে, আর বাজেট ঘাটতিও ইইউর সীমার দ্বিগুণ। ডানপন্থী ব্যয় কমাতে চান, বামপন্থীরা চান ধনীদের ওপর কর বাড়াতে। এই দুই অবস্থানকে মেলানো প্রায় অসম্ভব। গ্লোবাল টাইমে নিচ্ছি একটি বিরতি, ফিরছি আরও খবরে, সেই সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। লোহিত সাগরে সাবমেরিন ফাইবার অপটিক কেবল কাটা পড়ায় বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে তাদের অ্যাজুর ক্লাউড সার্ভিসের ব্যবহারকারীরা ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন, যদিও বিকল্প পথে ট্রাফিক সচল রাখার চেষ্টা চলছে। এই ঘটনায় শুধু মাইক্রোসফটই নয়, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার বেশ কিছু দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। অতীতেও জাহাজের নোঙর বা নাশকতার কারণে এ ধরনের তার কাটার ঘটনা ঘটেছে, যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চেক প্রজাতন্ত্রের আকাশে দেখা গেল এক বর্ণিল উৎসবের প্রতিচ্ছবি। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো 80টিরও বেশি হট এয়ার বেলুন একসাথে উড়েছে হ্রদেক ক্রালোভ শহরের আকাশে। শহরটির 800 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ফিয়েস্তায় অংশ নিতে নেদারল্যান্ডস ও লিথুয়ানিয়ার মতো দেশ থেকেও উড়ে এসেছেন বেলুন পাইলটরা। চেক প্রজাতন্ত্রের হ্রদেক ক্রালোভ শহরের 800 বছরের ইতিহাসে এমন রঙিন সকাল আগে আসেনি। শনিবার শহরের আকাশে একসাথে উড়ল 80টিরও বেশি হট এয়ার বেলুন। সবুজ মাঠ আর বনের উপর দিয়ে ভেসে বেড়ানো এই বেলুনগুলো তৈরি করে এক মনোমুগ্ধকর দৃশ্য। 2019 সাল থেকে এই উৎসব হয়ে এলেও শহরটির 800 বছর পূর্তি স্মরণীয় করে রাখতেই এবারের আয়োজন। এই রঙিন উৎসবে যোগ দিতে নেদারল্যান্ডস আর লিথুয়ানিয়ার মতো দূর দূরান্তের দেশ থেকেও ছুটে আসেন বেলুন পাইলটরা। উৎসবে অংশ নেয়া পাইলটদের জন্য ঐতিহাসিক এই শহরের ওপর দিয়ে বেলুনে ভেসে বেড়ানোটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তাদের কাছে এটি ছিল ক্লান্তি দূর করে মনকে চাঙা করার দারুণ এক উপায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই। 91 বছর বয়সে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরমানির ইচ্ছা অনুসারে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে ব্যক্তিগত, তবে মিলানে তিয়াত্রো আরমানিতে 2 দিন জনসাধারণের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে। ফ্যাশনের আইকন জর্জিও আরমানি কিং জর্জিও নামে পরিচিত। এই ডিজাইনার 1975 সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড, যা দ্রুত বিশ্বজুড়ে আভিজাত্যের জৌলুস ছড়িয়েছে। প্রতীক হয়ে উঠেছে সরল ও নান্দনিক নকশার। 1970-এর দশকের শেষ দিকে লাইনিং বিহীন জ্যাকেট ও সহজ সরল ডিজাইনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফ্যাশন মানচিত্রে ইতালিকে প্রতিষ্ঠিত করেন। সে সময়েই আধুনিক ফ্যাশন জগতে স্বল্প সুন্দরতার ধারণাকে জর্জিও আরমানি কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন।
ইতালির শৈলী ও রুচির প্রতীক ছিলেন জর্জিও, যিনি আধুনিক দর্শকদের উপযোগী করে নারী ও পুরুষের স্যুটের ডিজাইন করেছিলেন। তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড আরমানি প্রথমে ফ্যাশন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করলেও পরে এর সীমা বিউটি, সুগন্ধি, সঙ্গীত, খেলাধুলা এমনকি বিলাসবহুল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়। 1934 সালে 11 জুলাই ইতালির পিয়েনচেনাসায় জন্ম নেয়া আরমানি প্রথমে চিকিৎসা বিদ্যা পড়তে শুরু করলেও পরে পথ বদলে মিলানের খুচরা দোকান থেকে ফ্যাশন জগতে পা রাখেন। এই ডিজাইনার 1975 সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড, যা দ্রুত বিশ্বজুড়ে আভিজাত্যপূর্ণ অথচ সরল নকশার প্রতীক হয়ে ওঠে। তার পোশাক নির্বাহী অফিস থেকে হলিউডের লাল গালিচা সর্বোচ্চ ছিল সমাদৃত। 1980 সালের আমেরিকার গিগালো ছবিতে রিচার্ড গিয়ার্নের পরিধেয় আরমানি ডিজাইন তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এরপর 2 শতাধিক ছবিতে তিনি কস্টিউম ডিজাইনার হিসেবে যুক্ত হন। আরমানি স্যুট ও নারীদের জন্য পাওয়ার স্যুট 1980 দশকে ছিল এক বিপ্লব। আরমানি পোশাক পরেছেন জর্জ কুলনি, সোফিয়া লরেন, অ্যান হ্যাথাওয়ে থেকে শুরু করে ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামও। কেবল পোশাক নয়, আনুষঙ্গিক হোটেল, রেস্তোরাঁ থেকে বাস্কেটবল দল সর্বত্রই তার উপস্থিতি ছিল। ফোর্বসের হিসাবে তার সাম্রাজ্যের মূল্য ছিল $10 বিলিয়ন বেশি। মিলানের ছোট্ট শহর থেকে শুরু করে পৃথিবীর ফ্যাশন রাজধানীতে আধিপত্য জর্জিও আরমানি প্রমাণ করেছেন সহজতাই হলো চিরস্থায়ী সৌন্দর্য। ইতালির মানুষ তাকে ডাকত রে জর্জিও, অর্থাৎ ফ্যাশনের রাজা। সেই রাজা আজ আর নেই, তবে তার সৃষ্ট সৌন্দর্য থাকবে অমলিন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বেইজিংয়ে অনুষ্ঠিত বিশাল সামরিক কুচকাওয়াজে চীন উন্মোচন করেছে নতুন প্রজন্মের মনুষ্যবিহীন যুদ্ধ সরঞ্জাম। স্থল, নৌ ও আকাশ ভিত্তিক এসব প্রযুক্তি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষমতাকে একীভূত করবে। এই প্রদর্শনী পশ্চিমা বিশ্বের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা চ্যালেঞ্জ করার শি জিনপিংয়ের লক্ষ্যকে প্রতিফলিত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80তম বর্ষপূর্তিতে চীনের জমকালো আয়োজন পশ্চিমা আধিপত্য বিরোধী নেতাদের একত্রিত করে বৈশ্বিক শাসন ব্যবস্থার নতুন নেতৃত্বের বার্তা দিল চীন। একই সাথে অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজের আয়োজন করে জানান দিয়েছে অজেয় অস্ত্রের সক্ষমতা। স্থলভিত্তিক মনুষ্যবিহীন সরঞ্জামের মধ্যে রয়েছে গোয়েন্দা ও আক্রমণকারী যান, যা ট্রাক চেসিসে সজ্জিত থেকে মাইন অপারেশন, ট্যাঙ্ক বিধ্বংসী আক্রমণ ও পদাতিক সহায়তার মতো কাজ করতে পারে। কর্মকর্তাদের মতে এইসব প্রযুক্তি সেনাদের যুদ্ধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। সামুদ্রিক মনুষ্যবিহীন যুদ্ধ সরঞ্জামে প্রদর্শিত হয়েছে নতুন ধরনের ডুবোজাহাজ ও স্পষ্টতল যান, যেগুলো স্বাধীনভাবে জলতলের লক্ষ্য শনাক্ত ও মাইন নিষ্ক্রিয় করতে সক্ষম। এতে নৌবাহিনী প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা একসঙ্গে শক্তিশালী হবে। আকাশভিত্তিক অংশে উন্মোচিত হয়েছে নতুন ড্রোন, স্থির উইং বিমান ও জাহাজ বহিত হেলিকপ্টার, যেগুলো অদৃশ্য আক্রমণ, বিস্তৃত কভারেজ এবং স্বয়ংক্রিয় সমন্বয়ে দক্ষ। কর্মকর্তাদের ভাষ্য, এগুলো আধুনিক যুদ্ধে নৌ ও আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করবে। শি পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে আগ্রহী। চীনা সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মনুষ্যবিহীন ও বুদ্ধিমান যুদ্ধ ব্যবস্থা ভবিষ্যতের মূল যুদ্ধনীতি হবে। গবেষণা ও প্রশিক্ষণের ধারাবাহিকতার মাধ্যমে এগুলোর পূর্ণ সম্ভাবনা কাজে লাগিয়ে সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সামরিক কুচকাওয়াজ শি জিনপিং এর প্রভাব তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে। মহড়ার মাধ্যমে চীন একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে তাইওয়ানকে সমুদ্রপথে যে কোনো সহায়তা প্রদান করা হলে তা প্রতিহত করার সক্ষমতা চীনের হাতে রয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্ডাই কারখানায় অভিযানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারখানায় তল্লাশির হুঁশিয়ারি দিয়েছে তার সরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্ডাইয়ের কারখানায়
অভিযান চালিয়ে 475 জনকে গ্রেফতার করে তার প্রশাসন। তাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তারা অবৈধভাবে মার্কিন মুলুকে অবস্থান করছেন। তাদের দেশে ফেরত পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানানো হয়। রয়টার্স জানিয়েছে, হুন্ডাই দিয়ে শুরু হলেও শিগগিরই যুক্তরাষ্ট্রের আরও কারখানায় তল্লাশি অভিযান চালানো হবে। খুঁজে বের করা হবে নথিবিহীন অভিবাসীদের। এমনকি এ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আর খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।